আজকের গল্প লীলা মজুমদারের অহিদিদির বন্ধুরা। অহিদিদির স্বামী যখন পেনশন নেবার পর গড়িয়া ছাড়িয়ে কোনো এক অজপাড়া গায়ে নতুন খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলের প্রায় মিনিমাগনার অধ্যক্ষ হয়ে সপরিবারে চলে গেলেন। কেউ বলল পাগল, কেউ বলল স্টুপিড, আর বেশিরভাগ বলল ঠিক ওরই উপযুক্ত কাজ হয়েছে। পরিবার বলতে অহিদিদি আর তার বুড়ি শাশুড়ি। অবশ্যই অজপাড়াগা ঠিক নয়, এককালে ভারী বর্ধিষ্ণু শহর ছিল বোধহয়। একটা মজা নদী গিয়ে গঙ্গায় পড়ত, নাকি মস্ত বন্দর ছিল, ব্যবসা বাণিজ্যের ঘাঁটি, বড় বড় বজরা এসে নোঙর ফেলত। মস্ত মস্ত ভাঙা ঘাট এখনো দেখা যায়। কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরচে ধরা নোঙর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল। অহিদিদির দেওর ধরণীবাবু বলেছিলেন, কাদার নিচে নিশ্চয় মেলা ডুবোজাহাজ আছে। সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলত, তাহলে 3 ডবল লোক চাকরি পেত, আর সোনাদানায় সব বেটার ট্যাগ ভর্তি হতো। অহিদিদির স্বামী সুরেনবাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও অহিদিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন। মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না। এখন পুজোর সময় পায়ের কবজি ডোবে না, তলাটা ইটের মতো শক্ত। বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে, তার উপর দুধের ফরমায়েশ নিতে এসে গয়লা ফিরে গেছিল। মাছের জন্য হাটে লোক পাঠানো হয়নি, তোলা উনুন নিবে টিবে একাকার। গুছিয়ে বসতেই দিন 4 গেল। এ অঞ্চলটাতে বহু পুরনো পোড়ো বাড়ির ধ্বংসাবশেষ, কয়েকটার 2-1টা মহল মেরামত করে মালিকরা বাসযোগ্য করে রেখেছে। কয়েকটা পড়ে গিয়ে ইটের স্তূপ হয়ে গেছে। যত রাজ্যের সাপ খোপের বাস। আর কতকগুলো যে কোনো সময় ধসে পড়বে, সেদিক দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিন্ত বলতে হবে। চারিদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বাগান, যত্নের অভাবে নাকি ফল হয় না। মস্ত মস্ত পুকুর, তার পাঁক তোলা হয় না, মাছের চাইতে ব্যাঙ বেশি। একটা বেজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির, তাতে কোষ্টি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী, পূজারি নেই। গয়লাপাড়ার বাসিন্দারা দুবেলা ফুল গঙ্গাজল বাতাসা দিয়ে আসে। এদিকটাই নাকি সেকালে বড়লোক শেঠদের পাড়া ছিল। গুপ্তধন তাকা কিছুই বিচিত্র নয়। গয়লারা শেঠদের দুধ জোগাত, ফাই ফরমাইশ খাটত। মোট কথা, দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধেবেলায় জায়গাটা বেজায় নির্জন হয়ে যেত। তার ওপর চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কালীঘাটের সরু রাস্তাটাতেও প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত। এত গায়ে গায়ে বাড়ি যে চোর ঢুকবার জায়গা ছিল না। দিনের লোকেদের হট্টগোল থামলেই রাতের লোকেদের হট্টগোল শুরু হতো। মাত্র 2 ঘন্টার জন্য রাত 2টো থেকে 4টে একটু নিঝুম হতো। এখানে সন্ধে না নামতেই মাঝরাত। সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি, যা দিয়েছে অমনি এসে উঠেছেন। কাছে পিঠে অন্য কেউ নেই। যত রাজ্যের পোড়ো বাড়ি আর মানধাতার আমলের আম বাগান। এ বাড়িটাও 9 ভাগ ভেঙে এই একটা ভাগ টিকে আছে, তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে। সেকালে হয়তো এটা কোনো বড় লোকের অন্দরমহলের খানিকটা ছিল। দক্ষিণ দিকে পাশাপাশি 3খানা শ্বেতপাথর দিয়ে বাঁধানো ঘর,
পাশে কালাঘর আর পূব দিকের এই রান্নাঘর, এর মধ্যেই ভাঁড়ার ঘর। আলাদা ভাঁড়ারের কি দরকার? সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না। কালীঘাটে জানালার শিকের ওপর জাল দিতে হয়েছিল, নইলে আঁকশি ঢুকিয়ে পুরনো গামছা পর্যন্ত নিয়ে নিত। আর এখানে ভুলে সারা রাত পেতলের ঘড়া বাইরে ফেলে রাখলেন। সকালে উঠে দেখবেন ঘড়া তো খোয়া যায়নি, বরং কিছু লাভ হয়েছে। পুরনো গন্ধরাজ লেবু, গাছের মগডালের রস টুসটুসে লেবুগুলো কেমন করে খসে পড়ে আছে ঘড়ার ভিতরে। রান্নাঘরের সামনে চওড়া রক, তারপর সান বাঁধানো উঠোন। উঠোনের ধারে কুঁয়ো, লেবু গাছ, সজনে গাছ, বেল গাছ, আর রান্নাঘরের মুখোমুখি ভাঙাচোরা গোয়াল ঘর। সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে 50-60 বছর আগে। গয়লানি সকালে 250 আর এবেলা আধশের ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে গেছে। খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আসেন না। একদিক দিয়ে সেটা কিছু মন্দ না। তিনি দুবেলা দুবাটি 1 বলকা দুধ খান, সেটা আলাদা করে তুলে রাখা হয়। দুবেলায় চায়ের দুধও আলাদা করা হয়, বাকিটা পড়ন্ত আঁচে বসিয়ে রাখা হয়। 1/2 ইঞ্চি পুরো সর পড়ে, সোনালি রং, তাতে চাঁদের গায়ের মতো ফুটফুট দাগ। রাতে সেই সর তুলে মধ্যিখানে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাঁজ করে রাখেন অহিদিদি। শাশুড়ি 1 চিলতে খান, সুরেনবাবু অর্ধেকটা মতো খান, কেউ এলে একটু খায়, কিছু বাকি থাকলে অহিদিদি চাখেন। রান্নাঘরের দরজায় শিকলি তোলা থাকে। জানালায় বেড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষই নতুন জাল লাগিয়ে দিয়েছেন। সরটি রোজ সুগন্ধি গোল টইটুম্বুর হয়ে থাকে। দুপুরের একটু মাছ তোলা থাকে। রাতে জনতা স্টোভে একটু ছক্কা করেন অহিদিদি। দুজনার জন্য খানকতক হাত রুটি করেন, কি অল্প তেলে পরোটা ভাজেন। ঘণ্টাখানেকও লাগে না। বিকেলে স্কুলের কারখানার ফোরম্যানবাবুর স্ত্রী এসে বলেন, ও মা, ভয় করে না দিদি? গোয়াল ঘরের পেছনের দেওয়ালে তো এতখানি ফাঁক, 1-2 ছোট ছেলে কি রোগাপানার মানুষ দিব্যি গলে আসতে পারে। আর আপনি কিনা দুধের সর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিকলি তুলে ও ঘরে গিয়ে রেডিও শোনেন? বলিহারি আপনাকে। কর্তাগিন্নি তাই নিয়ে হাসাহাসি করছিলেন। কিন্তু রাতে হ্যারিকেন জেলে রান্নাঘরে গিয়ে অহিদিদি দেখলেন সরের এক পাশ থেকে খানিকটাকে ছিঁড়ে নিয়েছে। মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে। নতুন রং করা দেয়ালে ছোট ছোট আঙুল মুছেছে। অহিদিদি কাউকে কিছু না বলে ওই দিক থেকে একটুখানি সর কেটে ফেলে দিয়ে বাকিটা চিনি ছড়ালেন। পাথরের বাটিতে 3 জনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাকিটা ডেকচিতে রেখে ঢাকা দিয়ে শিল চাপা দিলেন। চায়ের দুধ খাবার ঘরের ডুলিতে রাখলেন। মনটা খারাপ হয়ে গেল। সকালে গিয়ে গোয়াল ঘরটা দেখলেন। বাড়ি সারানোর জিনিস ছাড়া কিছু ছিল না। তবে পাশের পাঁচিলে সত্যিই খানিকটা ফাঁক। সুরেনবাবু সেদিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন। সকালে জেলেবউ 75 পয়সায় 1 রাশি ছোট ছোট তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল। অহিদিদি সবটা ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি বানালেন। বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের ওপরে তুলে রাখলেন। সন্ধেবেলায় দেখলেন ঝাঁপি কাত, নিচে মেঝের ওপর 2টি মাছ পড়ে আছে। শিকে তোলা মাছ ভীষণ কম। অহিদিদি এক্কেবারে তাজ্জব বনে গেলেন। সঙ্গে সঙ্গে গোয়াল ঘরের দিকে চোখ গেল। গোয়াল ঘরের উঠোনের দিকে দেয়াল ছিল না, খালি অহিদিদির কোমর অবধি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া। হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি
গোটা দশেক ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার ওপর দিয়ে দেখা যাচ্ছে, আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত একে ওকে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। অহিদিদির বুক ঢিপ ঢিপ করতে লাগলো। আছে তো তাহলে ছেলেপুলে এই নির্বান্ধব পুরীতেও। কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না, বাড়িটা ছিল শ্মশান। অহিদিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে এখানে ছড়িয়ে পড়েছিল। শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলে ঝাঁটা নিয়ে তেড়ে যেতেন। কেউ আসতো না ওদের বাড়িতে, কেউ গল্প শুনতে চাইতো না, খাবার চুরি করে খেত না। বাড়ি নাকি শ্মশান? অহিদিদি গলা তুলে ডাক দিলেন, কে রে আমার সর খায় মাছ খায়? অন্ধকারের মধ্যে ঠেলাঠেলি চুপ। অহিদিদি বললেন, আয়, গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরীদের দ্বীপের গল্প বলবো। বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে তারা বাঁশের বেড়া টপকে এগিয়ে এলো। 8-10টা রোগা রোগা ছেলে মেয়ে, গায়ে জামা নেই, রুক্ষ চুল, সাদা সাদা দাঁত বের করে ফিক ফিক করে হাসছে। অহিদিদি গোলাপি বাতাসার কৌটো খুলে বললেন, কাছে আয়, হাত পাত। অমনি 10টা নোংরা নোংরা হাত পাতা হলো। অহিদিদি একটা করে বড় বাতাসা, একটু করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞেস করলেন, তোর নাম কি রে? ছেলেটা একটু খোনা, বলল, মগেশ। এরা বুঝি তোর দল? দেখ, ওসব খাবার দাবারে হাত দিস নে, কেউ ছুলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয়। আমি রোজ তোদের খাবার দেব। বগেশ বলল, কি দেবে? কেন, মুড়ি, লেমন জুস দেবো, পান দেব, কুচো নিমকি দেব, নোনতা বিস্কুট দেব, আলু নারকেল ঘুগনি দেব, কুচো চিংড়ি ভাজা দেব, কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না, কেমন? বগেশ মাথা দুলিয়ে সায় দিল। অহিদিদি তাড়াতাড়ি জনতা স্টোভ রকে এনে আটার নেচি কাটতে কাটতে বললেন, এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পড়, আমি তোদের পরীদের দ্বীপের গল্প বলি। ওরা যে যেখানে ছিল শান বাঁধানো উঠোনের উপর এসে বসে পড়ল। অহিদিদি বললেন, অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্টু ছেলে ছিল। তার মা ছিল না, সৎ মা ছিল। বগেশ বলল, রমেশ না বগেশ? অহিদিদি বললেন, বেশ তাই হবে, রমেশ না বগেশ। সৎ মা বগেশকে খেতে দিত না, পড়তে দিত না, সকাল থেকে রাত পর্যন্ত খাটাতো, শোবার জন্য খাট দিত না, রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুতো। অহিদিদি গল্প বলে চলেন, আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে। ক্রমে অহিদিদির পরোটা ছক্কা রান্নাও শেষ হয়, গল্পও শেষ হয়। আগে একটু জায়গা নিয়ে রেষারেষি কোঁত কোঁত শব্দ হচ্ছিল, শেষের দিকে সব চুপ। অহিদিদি গল্প শেষ করলেন। তারপর রক্তাক্ত গায়ে ধুঁকতে ধুঁকতে, হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে, কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল। অমনি সেই সুটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকল। সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগলো। সুটকো বুড়ি পরি হয়ে গেল, আর মা 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 বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল। দুজনকে নিয়ে নৌকো পরীদের দ্বীপে চলে গেল। গল্প শুনতে শুনতে ছেলে মেয়েগুলো অহিদিদির পায়ের কাছে গাদাগাদি হয়ে পড়েছিল। অহিদিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন, আজকের মতো হলো মানিক, বুড়ি ঠাকুরমার খাওয়ার সময় হলো, কাল আবার আসিস, ঝুরি ভাজা খেতে দেব, আর ঘুটে কুড়ুনির রানী হবার গল্প বলল। এই বলে রান্নাঘরের দোরে শিকলি তুলে এদিক ফিরে দেখলে ছেলে মেয়েগুলো নিমেষের মধ্যে ভেগেছে।
আর খাবার চুরি হতো না সেদিন থেকে। আর অহিদিদি একা পড়তেন না। সন্ধেবেলার ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল। কোনো চোর বা ভূত বা দুষ্ট লোক ওই ছোড়াগুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না। বগেশ আমসি চুষতে চুষতে বলতো, কোনো বেটা ছেলেকে এদিকে এগুতে দেব না মা। অহিদিদি গল্প শেষ করে বললেন, তোরা সব এত রোগা কেন রে, থাকিস কোথায়? বগেশ পুরনো আম কাঁঠাল বটের দিকে দেখিয়ে বলতো, ওই হোথা মোদের আস্তানা। অহিদিদি বলতেন, ওগুলো কথা বলে না কেন, সব বোবা নাকি? তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত। বগেশ বলতো, লজ্জা পায়। জিভকাটাদের বড় লজ্জা মা। অহিদিদি বললেন, দূর বেটা, যারা বড্ড কথা বলে তাদের জিভকাটা বলে। কাল তালের বড়া করব, তালের ক্ষীর করব, খাবি তো? সবাই শুনে ওর গায়ে গড়িয়ে পড়ল। অহিদিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন। আহা, খেতে পায় না নিশ্চয় পাতার কুঁড়েতে থাকে। মা বাবাগুলো মানুষ না, অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায়। ওদের সুখী করো ঠাকুর। এমনি করে প্রায় 4 মাস কেটে গেল। সুরেনবাবুদের জন্য স্কুলের হাতায় চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল। অহিদিদি বললেন, ও মা, বলে কি, পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয়? মাঘ বলে যাব। ছেলেপিলেগুলোর ওপর বেজায় মায়া। দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল। ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে অহিদিদির কোনো সন্দেহ ছিল না। প্রাণ ধরে চলে যাবার কথাটা ওদের বলতে পারছিলেন না। ওদেরও নিশ্চয়ই কষ্ট হবে। কে খাওয়াবে কালো কালো রোগা গরিবের ছেলেদের? পৌষ পার্বণে অহিদিদি পাটিসাপটা, গোকুল পিঠে, নারকেল নাড়ু, দুধ পুলি করে সবাইকে খাওয়ালেন। সুরেনবাবুর সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন। শাশুড়ি বারণ শুনলেন না। 3টে পাটিসাপটা, 1 বাটি দুধ পুলি খেয়ে ফেললেন। আর সবাই চলে গেলে সুরেনবাবুও তাস খেলতে মুকুন্দদের ওখানে গেলে অহিদিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন, এই বগেশ! অমনি ফিক করে হাসতে হাসতে 10টা ছেলে মেয়ে হাজির হলো। অহিদিদি স্বাদ মিটিয়ে ওদের খাওয়ালেন। তার আগে ঘটি থেকে জল ঢেলে দিয়ে হাত ধোয়ালেন। দিদি বললেন, আমরা স্কুল পাড়ায় খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান বগেশ সকলের হয়ে বলল। দিদি বললেন, যাবি না আমাদের স্কুল পাড়ায় উঠে যাচ্ছি, জানি। সবাই জোরে জোরে মাথা নাড়ল। বগেশ সকলের হয়ে বলল। অহিদিদি বললেন, আমার দুঃখ হবে, যাবি না আমাদের নতুন বাড়িতে? তাই সবাই সব কথা ফোঁচ করে একটু কাঁদল। অহিদিদি বলল, আমার দুঃখ, মোরাও থাকবো নি বলে মোরাও চলে যাব। তাই দেখে সব কটা ফোঁচ করে আমাদের বাড়িতে আসি কাঁদলো। খুশিতে সব মাথা দোলাতে লাগলো। মোরাও থাকবো, রান্নাঘরের মোরাও চলে যাবো। অহিদিদি ফিরে দেখেন, কোথায় যাবি রে? সব পালিয়েছে। পারিস তো আমাদের বাড়িতে আসিস। আর ওদের সঙ্গে সব মাথা দোলাতে লাগলো। খুব কষ্ট হলো। রান্নাঘরের শিকলি তুলে সকালে বাক্স প্যাটরা ফিরে দেখে বাসনের সিন্ধু সব পালিয়েছে। সব নতুন ভাবলে রওনা করে দিয়ে আর ওদের সুরেনবাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিক্সাতে তুলে দিয়ে অহিদিদি পরদিন সকালে বাক্স প্যাটরা, বাসনের সিন্ধুক, বিছানা, তোমরা এগো, সব নতুন বাড়িতে গয়লা বউয়ে টাকা সুরেনবাবুকে আর শাশুড়িকে সঙ্গে করে সাইকেল রিক্সাতে তুলে দিয়ে অহিদিদির স্বামীকে প্রথম মিথ্যা কথা গাছতলা, তোমরা এগো ঘর দেখলে। আমি গয়লা বউয়ের টাকা দিয়েছিল তাকে সঙ্গে যাদের আসবার তারা ঠিকই পাঁচিল টপকে শুষ্ক উঠোন।
গাছতলা গোয়াল ঘর অনেক সব ঘুরে গেলেন। কোথাও কোনো মেরামত হয়েছিল, কিন্তু বসতে আসবার দেখতে তারা পেলেন না। ঠিকই পাঁচিল তখন তাদের আসতো। আরেকবার দেখবার আশা ছেড়ে অহিদিদি দিয়ে আমবনে একটা ঢুকে রিকশা নিয়ে নতুন অনেকখানি কোয়ার্টারে ঘুরে চলে এলেন। গেলেন। কোথাও কোনো কুড়ে ঘর এর 2 মাস বস্তি পরে দেখতে পেলেন না। ছোট মেয়ে জামাই তখন তাদের তাদের আরেকবার দেখবার আশা নাতি ছেড়ে দিয়ে নাতনিকে অনেক একটা দিনের রিকশা জন্য নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন। 1-2 মাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবাঙ্কুর বদলি হলে নাতি নাতনিকে অনেক দিনের জন্য অহিদিদির কাছে রেখে গেল। তখন একটা গয়লা বউ হঠাৎ বলে বসল, এবার নতুন বাড়িতে উঠে এসেছো, এখন বললে দোষ নেই। কি করে 5 মাস ওই ভানা বাড়িতে বাস করলে মা, ভেবে পাইনে। সন্ধ্যের পর গ্রামের লোকরা ও তল্লাটে যায় না জীব কাটাতের ভয়ে। তোমরা কিছু দেখনি? অহিদিদি কাঠ হলেন। শাশুড়ি বললেন, কি বলছো বউ? জীব কাটা আবার কি? আমরা কাউকে দেখিনি টেখিনি। কে ওরা? ও মা, শোনোনি ঠাকুমা, ওই বাড়িটা ছিল এক মস্ত সওদাগরের। একবার ভোরবেলায় গয়লাদের ছেলেমেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমনি হট্টগোল করেছিল যে কর্তা তাদের 9 জনের জিভ কেটে দিয়েছিলেন। সবচেয়ে বড়টা পালিয়েছিল, সেও আজ 200 বছরের কথা হবে। গয়লাপাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি। তারপর থেকে নাকি আমবাগানে আর বোল ধরে না। আর আশ্চর্যের কথা কি জানো মা, এক্ষুনি দেখে এলাম গাছে গাছে মুকুল এসেছে। যাই মা, এসব হলে আমরা দুঃখীরা দেবতাদের পুজো দিই। অহিদিদির বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট করে জানাবেন। আর অন্য কোনো ধরনের গল্প আপনারা শুনতে চান কি অন্য কিছু আমার থেকে আপনারা আশা করেন। আসি তাহলে, ভালো থাকবেন।